আমরা অনেকগুলো সময় পার করেছি, যে সময়গুলো আসলে খুবই ভীতিকর ছিল, বিশেষ করে গত কয়েকটা দিন। এর মধ্যে আসলে ভোটের দিনও সামনে ঘনিয়ে আসছে এবং ভোটার যারা, নাগরিক যারা, তাদের মধ্যে এক ধরনের শঙ্কা, আতঙ্ক বিরাজ করছে। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে ঢাকার বাহির থেকে অনেকেই ফোন দিয়ে ঢাকা আসলে কি অবস্থায় আজকে আছে এই বিষয়গুলো জানতে চাইছে। কেমন যেন একটা পরিস্থিতি, গুমট পরিস্থিতি। তো সেই জায়গায় আজকে ভোটের গাড়ি উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা এবং তিনি বললেন ৩০০ উপজেলা, ৬৪ জেলায় গাড়ি ঘুরে বেড়াবে। সিইসি বললেন যে যতই ভোট আগে আসবে ততই মানুষের ভয় কমে যাবে। আপনিও কি তাই মনে করছেন, নাকি আসলে ভয় আরো বাড়ার সুযোগ তৈরি হচ্ছে? ভোট যত আগিয়ে আসবে ভয় কমে যাবে সেটা না, ভয় আরো বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। কারণ আমরা এখন ধরেন প্রতিপক্ষ দুটো দল ধরে নিলাম, যে বিএনপি আর জামাত। জামাত হচ্ছে বাংলাদেশের যে পরিমাণ মানে গুপ্ত এবং সন্ত্রাসী সংগঠন হিসেবে যে সমস্ত জায়গায় তারা বিএনপির সাথে কন্টেস্ট, সেই সমস্ত জায়গায় তারা টের পায়। আজকে হয়তো সারা বাংলাদেশে ম্যাক্সিমাম জায়গায় আওয়ামী লীগ বিএনপি কন্টেস্ট হয়েছে, বাংলাদেশে 10-12টা সিটে জামাত বিএনপি কন্টেস্ট, সেখানে আমরা হারে হারে টের পাই এই জিনিসটা কি। এবং চাঁপাইনবাবগঞ্জ পৌরসভাতে 65টা সেন্টার আছে, সব মিলিয়ে 140টা সেন্টার ইউনিয়ন দিয়ে, প্রত্যেকটাই ঝুঁকিপূর্ণ। বিশেষ করে পৌরসভার সেন্টার তো প্রচণ্ড ঝুঁকিপূর্ণ। তাহলে এইখানে আমরা আগেই তো দরখাস্ত দিয়ে রাখতে চাই যে আমাদের এই ঝুঁকিপূর্ণ কোথাও একটা শব্দ, আওয়াজ, কোনো কিছু যাতে আমরা শুনতে না চাই। কারণ একটা ককটেল ফুটলেই তো ভোটাররা বাড়ি চলে যাবে, ভোটাররা তো আসবে না। তারপরে এই যে পুলিশকে দিয়ে প্যানিক সৃষ্টি করাতে চায় অনেক সময়, একে ধরো তাকে ধরো। তারপরে দেখা গেলো এমনি একটা লোককে পুলিশ ধরে নিয়ে আসলো, তারা নিজেরা চলে গেল, যে ছাড়াই নিল, নিয়ে এই যে আমি ছাড়াই আনলাম, কৃতিত্ব। ধরানোতে কোনো কৃতিত্ব নাই, ছাড়ানোতে কোনো কৃতিত্ব নাই। আমার কথা হচ্ছে আইন প্রয়োগকারী সংস্থাকে নিরপেক্ষভাবে তাদের নিয়ম মাফিক কাজ করতে দেওয়ার সুযোগ রাজনৈতিক সংগঠনগুলোকে করতে দেওয়া উচিত। তো রাজনৈতিক সংগঠন শুধু ধরানো আর ছাড়ানোই যদি কাজ হয়, তাহলে পুলিশ করবে এটা কি? তো এই জন্য এই ক্ষেত্রে পুলিশকে একবারে সার্বিক দায়িত্ব এবং সার্বিক ক্ষমতা প্রয়োগ করার ক্ষেত্রে দল টল এগুলো দেখা দেখির কোনো বিষয় না থাকাটাই উচিত। কারণ ভোট করছি আমরা নির্বাচনে যে সমস্ত দলগুলি, এই দলগুলির ভিতরে প্রতিপক্ষ হচ্ছে আমাদের জামাত, জামাতের প্রতিপক্ষ আমরা বিএনপি। তাহলে এখানে ভয় আতঙ্কজনক পরিবেশ সৃষ্টি যাতে না হয়, এই ক্ষেত্রে দুটো দলকে সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করতে হবে এবং পরিবেশ সৃষ্টি করার দায়িত্ব নিতে হবে এবং সরকারকেও সে ব্যাপারে কঠোরভাবে বলে দিতে হবে। যেমন নির্বাচন কমিশনের আগে বলছে যে একটা জায়গায় একটা গন্ডগোল হলে ভোট স্থগিত হবে, এবং নির্বাচন কমিশনকেও খুব কঠোর হওয়া দরকার, বাংলাদেশ সরকারকেও খুব কঠোর হওয়া দরকার যে একটা ককটেল কিংবা কোনো বিকট শব্দ হলেই টোটাল নির্বাচনী এলাকার নির্বাচনী স্থগিত থাকবে। এইখানে ওই ছাপ্পা সিল মেরে ভোট কুড়ায় নিব, একটা ককটেল ফাটায়, পাওয়ারফুল ককটেল ফাটায় আতঙ্ক সৃষ্টি করে ভোটারদের আসতে না দিয়ে প্রিজাইডিং অফিসারকে জিম্মি করে সিল মারবো, এইটা হচ্ছে যাতে কোনোভাবেই হতে না যায়। কারণ জামাতকে আমরা বিশ্বাস করি না, এরা আওয়ামী লীগের সাথে যেহেতু 15 বছর ছিল, আওয়ামী লীগের সকল অপকর্মের সঙ্গী সাথী এরা, অতএব সব প্রশিক্ষণই এদের আছে। এই ব্যাপারে আমাদের সাবধান এবং প্রশাসনকে অনেক নিরপেক্ষ এবং সতর্কতার সাথে নির্বাচন না হওয়া পর্যন্ত অতন্ত্র প্রহরী হয়ে থাকার অনুরোধ। এই মুহূর্তে আইন শৃঙ্খলা বাহিনী কি নির্বাচন কমিশনের অধীনে কাজ করছে কিনা কিংবা করার কথা ছিল কিনা? আইন শৃঙ্খলা পরিস্থিতি বাহিনী রিটার্নিং অফিসার যে ডিসি, তাদের সাথেই আলোচনা করে কাজ করছে। নির্বাচন কমিশন তো ওই ঢাকার নির্বাচন কমিশন কি জেলা যে নির্বাচন কমিশন, এগুলোর কোনো দায়িত্ব নাই। এরা ওই যে রুটিন ওয়ার্ক, এত তারিখে নমিনেশন সাবমিট, এত তারিখে প্রত্যাহার, এত তারিখে প্রতীক বরাদ্দ, 3টার বেশি হর্ন চলবে না, দড়িতে পোস্টার লাগাও, যেগুলো আছে পোস্টার ছিঁড়ে ফেলো রিস্ক খরচে। এই রুটিন ওয়ার্কের বাইরে আমি নির্বাচন কমিশনকে কখনো সক্রিয় হতে দেখিনি। এখন এই নির্বাচন কমিশনকে সরকার সক্রিয় করবে কিনা সেটা সময় আসলে বোঝা যাবে। জি, অনেক ধন্যবাদ ডাক্তার আব্দুল আহাদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, এই মুহূর্তে আজকে বেশ কিছু মিটিং হয়েছে যেখানে বিএনপি থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলগুলো যুক্ত হয়েছে। মব ভায়োলেন্সের বাংলাদেশ শীর্ষক যে আলোচনা সভা, সেখানে নাহিদ ইসলাম বলেছেন যে এই যে এখন যা চলছে এর পেছনে আসলে সরকারের দায় এড়ানো যাবে না এবং সরকারের ভেতরের লোকেরাও এর সাথে যুক্ত থাকার সম্ভাবনার কথা তিনি বলেছেন। তো সব মিলিয়ে সরকারই যদি অস্থিতিশীল করতে চায় দেশকে, এনসিপির প্রধান যে ভাষ্য, তাহলে আসলে ভয় কাটার কি কোনো সুযোগ আছে কিনা? জি, ধন্যবাদ। আসলে দেখেন, আমরা আজকে পর্যন্ত কি দেখছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থাটা কি। আসলে সরকারের দায় আছে কিনা এটা তো জনগণ দেখছে ওপেনলি। প্রথমত আমরা ওসমান হাদির ব্যাপারটাতে আসি। ওসমান হাদি, তাকে আগে থেকে হুমকি দেওয়া হচ্ছিল। শুধু ওসমান হাদি কেন, জুলাইয়ের যত শক্তি আছে আপনি দেখবেন যে আক্রমণ হচ্ছে শুধু জুলাইয়ের উপরে।
সেটা যে কোনো ফরম্যাটে হোক, সেটা এনসিপি ফরম্যাটে হোক, সেটা ইনকিলাব মঞ্চের ফরম্যাটে হোক, বা যে কোনো ফরম্যাটে হোক, জুলাইয়ের সঙ্গে যারা ছিল তাদের উপর আক্রমণ হচ্ছে। আপনি আপাত দৃষ্টিতে দেখবেন না, কিন্তু বিএনপি বা জামাতের উপরে আওয়ামী লীগের আক্রোশটা অত বেশি আছে। আমরা দেখেছি যে জুলাইকে কেন্দ্র করে যারা ভোকাল ছিল, জুলাইকে কেন্দ্র করে যারা কথা বলতো, তাদের উপরে গতকালই তো আক্রমণ বিএনপি হচ্ছে। নেতার বাড়িতে আগুন লাগিয়ে তার শিশু সন্তানকে পুড়িয়ে ফেলা হলো। জি, আমি আসছি। তাহলে আপনি দেখবেন যে যাদের উপরে হুমকি আছে, আমরা শাহবাগে প্রোগ্রাম করছি, এর মধ্যে ডেইলি স্টার প্রথম আলোতে আগুন হচ্ছে, এখানে উদিচিতে আগুন হচ্ছে, বিভিন্ন জায়গায় আগুন হচ্ছে। তাহলে প্রশাসন কি করছে? এখানে সবকিছু পলিটিক্যাল পার্টিগুলোই করছে, সবকিছু দায় জনগণই করবে। তাহলে আসলে এখানে প্রশাসনের কাজটা কি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজটা কি, যারা আইন শৃঙ্খলা পরিস্থিতি আছে? আমরা দেখেছি যে খুব কাছে থেকে দেখার সুযোগ হয়েছে। আমরা ওসমান হাদির জানাজায় গেলাম, জানাজায় প্রথম সারিতে আমরা ছিলাম। হঠাৎ করে দেখলাম প্রধান উপদেষ্টা যখন চলে গেলেন, তখন হঠাৎ করে এখান থেকে সব ফোর্স শেষ, মানে গায়েব হয়ে গেল। কোথা থেকে জানি গায়েব হয়ে গেল। আর মানুষজন তাদের যে সামনে ব্যারিকেড ছিল, সেই ব্যারিকেড ভেঙে লাশের গাড়িতে, একটা আবেগের জায়গা, একটা কাভার ভ্যান ছোঁয়ার জন্য সবাই এখানে ছুটে পড়ে আসলো। আপনার এখানে কি আগে থেকে প্রিকশন নেওয়ার কথা ছিল না, যে আপনি কিভাবে এই লাশটাকে শেষ পর্যন্ত দাফন করা পর্যন্ত আপনি প্রোটেকশন দিবেন? আমরা কি সেটা দেখেছি? তাহলে এই ব্যর্থতার দায় কি সরকারের নিতে হবে না? আপনি আবার দেখবেন যে এই যে মব ভায়োলেন্সগুলো হচ্ছে, আসলে জুলাইয়ের নামে যারাই মব করছে, আপনি সিসিটিভি ফুটেজ ধরে তাদেরকে গ্রেপ্তার করেন, গ্রেপ্তার করা শুরু হয়েছে, কিন্তু প্রত্যেকটা ব্যক্তিকে যদি আইনের আওতায় আপনি আনতে পারেন, প্রত্যেকটা ব্যক্তিকে যদি গ্রেপ্তার করতে পারেন, এখানে যদি বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা হয়, তাহলে কিন্তু এই মব ভায়োলেন্সগুলো কমে যাবে। যা করছে সবকিছু দায় কিন্তু এখন এনসিপি নিতে হচ্ছে। আপনি আবার দেখবেন যে আমরা, কারণ এনসিপির ডাকেই তো এটা শুরু জি, হয়েছিল। এনসিপির ডাকে আমরা দেখেছি যে আমরা শাহবাগে প্রোগ্রাম একটা অন্যদিকে ডাইভার্ট হয়ে যায়, এই কারণে কিন্তু আমরা শাহবাগ থেকে প্রোগ্রামটা বাংলা মোটরে ঘোষণা দিয়েছি, এবং পরবর্তীতে আমরা কিন্তু এই মবগুলোতে ঠেকানোর জন্য বিভিন্ন জায়গায় গিয়েছি। প্রত্যেকটা জায়গায় কিন্তু মব ঠেকানোর জন্য আমরা এনসিপি সবার আগে অগ্রগামী ছিলাম। আপনি দেখবেন যে আজকে প্রধান উপদেষ্টা একটু খুব উদ্বেগজনক কথা বলেছে, আমার কাছে মনে হয়েছে যেটা সবার অংশগ্রহণ, অবশ্যই সবার অংশগ্রহণ দরকার। আপনি সবার অংশগ্রহণ বলতে এখানে কি আপনি আওয়ামী লীগ বা যারা আওয়ামী লীগের এই 14 দল ছিল তাদের অংশগ্রহণকে আপনি মিন করছেন? আপনি আসলে কি মিন করছেন? যেই 14 দল এই বিগত 17 বছরের গুম খুন, যত ধরনের অপরাধ, যত ধরনের আয়নাঘর, বিডিআর বিদ্রোহ, শাপলা গণহত্যা থেকে শুরু করে সবকিছু লেজিটিমেসি দিয়েছে, আপনি কি তাদেরও অংশগ্রহণ চান? আমি তাদের সম্ভবত অংশগ্রহণ আজকেই সহকারে কি দেখলাম যে আপনি- আনিসুল ইসলাম মাহমুদ, যে সরকার যে রাজনৈতিক নেতা এবং নির্বাচন যারা করবে তাদের জন্য যে নিরাপত্তার জন্য গানম্যানের চিন্তা ব্যবস্থা করেছে, সেখানে সম্ভবত জাতীয় পার্টির একাংশের নেতা আনিসুল ইসলাম মাহমুদও সেটা আবেদন করেছেন এবং সেটি জি, পেয়েছেন। অনেকে আবেদন করেছে। আপনি দেখবেন জাতীয় পার্টির অনেক নেতা কিন্তু নমিনেশন ফর্মও তুলেছে। তাহলে আপনি অংশগ্রহণমূলক ইলেকশন, আপনি বলছেন ইনক্লুসিভ ইলেকশনের কথা, এই 17 বছরে কি ইনক্লুসিভ ইলেকশন কথা আসে নাই? আমরা কি দেখেছি? 2008-এর নির্বাচন দেখেছি আমি, আমার বড় বোন পাপিয়াপুর অনেকগুলো শোতে শুনেছি 2008-এর নির্বাচনও তিনি অনেকগুলোতে প্রফেশনাল নির্বাচন বলেছেন। এরপরে 2014-র কথা আসেন, ডামি নির্বাচন, 18, 24 প্রত্যেকটা ইলেকশন কিন্তু আসলে বিরোধী দল যারা ছিল তারা অংশগ্রহণ করে নাই বা প্রত্যাখ্যান করেছে, বা কোনো না কোনো ফরম্যাটে আসলে নির্বাচনকে বয়কট করেছে। তখন কি ইনক্লুসিভ নির্বাচনের কথা আসে নাই? তখন কি এই সোশ্যাল মিডিয়াগুলো বা যারা কথা বলতো, এখন যে সুশীলরা কথা বলছেন, বিভিন্ন বয়ান তৈরি করছেন, ন্যারেটিভ তৈরি করছেন, তারা কিন্তু বিগত 17 বছরে কিন্তু এই আমি একটু আপনাকে ন্যারেটিভটা নিয়ে কথা বলি। ন্যারেটিভের জায়গাটায় আরেকটা ন্যারেটিভ তৈরি করা হয়েছে কিংবা হচ্ছে, সেটি হচ্ছে 14, 18 এবং 24, বিশেষ করে 18-তে বিএনপি অংশগ্রহণ করেছিল, কিন্তু পরবর্তীতে তারা বের হয়ে আসে সেখান থেকে। এগুলোতে বিএনপি স্বেচ্ছায় অংশগ্রহণ করেনি এবং তারা সরকারের কাছে বলেছে যে পরিবেশটা অনুকূল ছিল না, আর এখানে আওয়ামী লীগ কিংবা জাতীয় পার্টিকে অংশগ্রহণ করতে দেওয়া হচ্ছে না, এরকম একটা ন্যারেটিভ কিন্তু না। আছে। একটা গণহত্যাকারী দলের যখন দলীয়ভাবে একটা গণহত্যার আলামত পাওয়া গিয়েছে, আমরা দেখেছি যে বিডিআর বিদ্রোহের যে কমিশন রিপোর্ট দিয়েছে, সেই রিপোর্টে আমরা দেখেছি যে একটা দল গণহত্যা করেছে, একটা দেশের মদতপুষ্ট হয়ে তাদের রাজনৈতিক কর্মীরা একটা গণহত্যা চালিয়েছে একটা আমাদের বড় ডিফেন্স ফোর্সের উপরে। এইটা যখন আমরা আলামত পেয়েছি এবং আমরা দেখেছি 1400 মানে গণহত্যা হয়েছে, আয়নাঘরে জুলুম নির্যাতন করা হয়েছে, গুম হয়েছে, প্রত্যেকটা রিপোর্টে কিন্তু রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ কিন্তু এর সাথে জড়িত ছিল। তার বিচার না হয়ে কিভাবে একটা নির্বাচনে ইলেকশন তারা অংশগ্রহণ করতে পারে? সেটা তো বিচার অবশ্যই তারা প্রক্রিয়াই শুরু ইলেকশন করতে হয়নি পারে, আসলে। কিন্তু আপনাকে তো একটা বিচারিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে। আপনি কি দেখেছেন যে আওয়ামী লীগের কোনো নেতা, এতগুলো গণহত্যা হয়েছে, এতগুলো গুম খুন হয়েছে, একজনকে কোনোভাবে রিগ্রেট করে তারা কখনো অনুতাপের কথা বলেছে যে হ্যাঁ ঠিক আছে আমরা ভুল করেছি, আমরা আবার নতুন করে রাজনীতি করতে চাই? ওরা তো রিগ্রেট ওই জায়গাটাতেই মানে যায় না। ওরা মনে করেছে ঠিক আছে এখন জুলাইয়ের উপরে আক্রমণ হয়েছে, তাদের অনেক নেতাকর্মী স্ট্যাটাস দিয়েছে যে ওসমান হাদির উপরে হত্যা করা হয়েছে, এটা লেজিটিমেসি, মানে হ্যাঁ ঠিক আছে এটা ঠিক হয়েছে, তাকে হত্যা করাটা বরঞ্চ ঠিক হয়েছে, এরকম করে তাদের নেতাকর্মীরা এখন স্ট্যাটাস দিয়ে যাচ্ছে। মানে ইন্ডিয়া থেকে বসে বসে বয়ান তৈরি করছে না, এটা আসলে খুবই ভ্যালিড। মানে জুলাইকে যারা মানে জুলাইয়ে যারা অংশগ্রহণ করেছে তাদেরকে হত্যা করাটা এখন মানে খুবই ভ্যালিড, এরকম বয়ান তৈরি করছে। তাহলে এই দল কিভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে বলে আপনারা মনে করেন?
দল অংশগ্রহণ করলো না, আমার প্রশ্ন ছিল ভয় কাটার যে বিষয়টি, অংশগ্রহণ না করলেও সরকারের দিক থেকে যে নিষ্ক্রিয়তার জি, কথা আপনি নিজেও বললেন, আমি আপনার প্রশ্নে সেই আসছি। নিষ্ক্রিয়তার মধ্যে আসলে ভোটাররা ভোট দিবেন কি? জি, আমি আপনার প্রশ্নে আসি যে আশঙ্কার জায়গাটা কতটুকু। দেখেন, আমরা দেখছি যে প্রত্যেকটা ব্যক্তি ধরে ধরে তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে। যখন একটা নির্বাচনে প্রার্থী, স্বতন্ত্র প্রার্থীর উপরে হামলা হলো, স্বাভাবিকভাবে যত প্রার্থী আছে সবাই একটা শঙ্কার মধ্যে আছে, আমাদের ফ্যামিলি মেম্বার আছে, আমাদের আত্মীয় স্বজন আছে, প্রত্যেকে আমাদেরকে নিয়ে কনসার্নের মধ্যে দিয়ে দিনে পার করছে। এখন আমরা যখন নিজেরা প্রার্থী, আমরা যদি আশঙ্কার মধ্যে থাকি, তাহলে যে ভোটার, যে কিনা নিজের জন্য, দেশের জন্য হয়তো ভোট দিতে যাবে, তখন তো সে আগ্রহ পাবে না। আমি কেন একটা মবের মধ্যে যাব, আমি কেন একটা ককটেলের মধ্যে যাব, আমি কেন আমার জীবনটা হাতে নিয়ে একটা শুধুমাত্র ভোট দিতে যাব? যখন আমরা নিজেরা প্রার্থীরাই ভয়ের মধ্যে আছি, তখন সাধারণ মানুষজন কিভাবে ভোট দিতে যাবে? কিন্তু এর দায়িত্ব আমাদের প্রশাসন এড়াতে পারে না। এখানে ইয়াতে আমাদের পুলিশ প্রশাসন, বিজিবি, তারপরে আর্মি, প্রত্যেকটা পক্ষ তো এখানে ফিল্ডে থাকার কথা। নির্বাচন তফসিল হওয়ার পরে প্রত্যেকটা জায়গাতে লেয়ারে লেয়ারে তো এখানে নিরাপত্তা ব্যবস্থা বজায় থাকার কথা। কিন্তু আমরা কি কতটুকু দেখেছি? আমরা যখন 2008-এ, 2014-তে, 2018-তে ইলেকশন ডামাডোল বাজে, তখন তো দেখুন রাস্তায় রাস্তায় পুলিশ বিজিবি দিয়ে ভরা। আমরা হাঁটতে পারতাম না, বের হলে চেকিং পয়েন্টের মতো সবাই চেক করতো যে আপনি ব্যাগে করে কি নিয়ে যাচ্ছেন। এখন কোথায় তারা? এখন তারা রাস্তায় সিকিউরিটি কেন ইনশিওর করছে না? তার আগে আমি বলবো যে সরকারের মধ্যে ভূত বসে আছে। আপনাদের সিকিউরিটি কি আপনারা বসে বসে দেখছেন? আপনারা কোনো ধরনের কোনো ব্যবস্থা নিচ্ছেন না? ধন্যবাদ আপনাকে আপা। আপনার